হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে নিষিদ্ধ চাহনা গল্পের 10 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেরি না করে চলো শুরু করি। কালো চুড়িদার, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, মাথার ওড়না পড়ে গেছে, ছোট চুলগুলো সামনে এসে বিরক্ত করছে পিহুর খাওয়ায়। ফাইজের খুব ইচ্ছে করছে পিহুর ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিতে, কানের পাশে একটা গোলাপ গুজে দিতে। হুট করেই মেয়েটা কেমন ভালো লেগে গেল ফাইজের। দেখতে পিচ্ছি পিচ্ছি লাগলেও তার মনে জায়গা করে নিয়েছে মেয়েটি। ফাইজের চোরা চোখে পিহুর দিকে বারবার তাকানো কেউ খেয়াল না করলেও সাধের চোখ তা খেয়াল করেছে, বেশ ভালোভাবে পরখ করেছে। প্রথমে কিছু মনে না করলেও পরক্ষণে পিহুর দিকে তাকিয়ে সাদি যখন দেখল পিহুর মাথায় কাপড় নেই, তখন সাদের রাগ উঠে গেল মাথায়। ওড়না সরে যাওয়ার কারণে সাধের চোখ পিহুর গলার কাছে কালো কুচকুচে তিলটের উপর পড়ল। এটা ছিল হয়তো কাটা গায়ে নুনের ছিটের মতো। সাদি মাখা ভাতে পানির গ্লাস উপর করে দিয়ে হাত ধুয়ে রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। এই মুহূর্তে মনে হচ্ছে ফাইজের চোখ দুটো তুলে নিয়ে চিবিয়ে খেয়ে নিতে। সাদিকে এমন না খেয়ে খাবারে পানি ঢেলে উঠতে দেখে আতিয়া বেগম এগিয়ে এসে উৎকণ্ঠা হয়ে বলে, এ কি, খেলি না কেন? পানি ঢেলে দিলি যে। খাওয়া শেষ আম্মু। কথাটি বলেই সাথে চলে যাওয়া ধরল। আতিয়া বেগম বুঝলেন কি হয়েছে হঠাৎ। তবে এটা বুঝলেন সাধের মেজাজ অনেক গরম, তাই আর বেশি নড়বড়ে না। কথায় আছে, ধোয়া ওঠা ছাই ঘাটলে ঘুট করে বিশালভাবে আগুন জ্বলে ওঠে। আতিয়া বেগম সাদের মতিগতি দেখে বুঝল ঠিক তেমনই কিছু হবে। সাদে কিছু দূর যেতেই কানে এলো ফাইজের গলা। ফাইজ ধীর অথচ শান্ত কণ্ঠে পিহুর উদ্দেশ্যে বলো, পিহু, পানির গ্লাসটা একটু এগিয়ে দাও তো। পিহুও খাওয়া থামিয়ে কপাল কুঁচকে তাকালো ফাইজের দিকে। তারপর পানির গ্লাস এগিয়ে দেওয়ার জন্য হাতে নিয়ে ফাইজের হাতে দিতেই সাদে উল্টো দিকে ঘুরে রাগী কণ্ঠে আতিয়া বেগমের উদ্দেশ্যে বলো, আম্মু, জাস্ট 5 মিনিটের মাঝে ওই স্টুপিডকে আমার রুমে পাঠাবা। আর যদি না আসে, ওর কপালে শনি ডাকবে আজ। সাদি আর এক মুহূর্ত দেরি না করে ধপ ধপ পা ফেলে উপরে চলে গেল। মাথায় রক্ত উঠে গেছে তার। সাদের চলে যাওয়ার দিকে বাড়ির সকলে হাঁ করে তাকিয়ে আছে। কেউ কিছু না বুঝলেও আতিয়া বেগম ও পিহু বুঝেছে কেন, বা কোনো কারণ তো আছেই। কোনো সাদের কথা শুনতে পিহুর খাওয়া থেমে গেছে গলা দিয়ে, আর খাবার নামছে না। কোনো মতে পানি দিয়ে জোর করে গিলে নিল গালের খাবারটুকু। পিহুর কলিজা শুকিয়ে গেছে। সে শিওর জানে আজ আবার চর খাবে। কার মুখ দেখে উঠেছিল কে জানে। তার উপর সে আবার স্বাদের কোনো পাজা ধানে মই দিল। পিহু চেয়ার থেকে উঠে দাঁড়াতেই ইলিয়াস চৌধুরী পিহুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, পিহু মামনি, খাবার থুয়ে কোথায় যাচ্ছ? পিহু জবাব দিতে পারল, মাথা নিচু করে রইল। হঠাৎ পিহুর খেয়াল হলো তার মাথার কাপড় পড়ে গেছে, চুলগুলো উঠছে। পিহুকে চুপ থাকতে দেখে ইলিয়াস চৌধুরী আবারও বলে উঠল, মামনি, খাওয়া শেষ করো, তারপর উঠবা। এখানে আমি আছি, ওর কোনো কিছু বলার সাহস নেই। ইলিয়াস চৌধুরীর কথায় ঈশানও সুর মিলিয়ে বলল, পিহু, তুই কি সাদের চাকর যে সাদি বলেছে আর তুই ভয় পেয়ে উঠে যাচ্ছিস? পিহু কিছু বলার সাহস পেল না। বুক ধুকপুক ধুকপুক করছে তার। আতিয়া বেগমও কিছু বললেন না। আসলেই তো, মেয়েটা কি ওর চাকর নাকি যে ওর কথা শুনবে? কথায় কথায় মেয়েটার উপর হাত তোলে। আতিয়া বেগমের ইশারায় পিহু আবার খেতে বসলো। তবে তার খাওয়া হলো না। গলা দিয়ে খাবার নামছে না। স্বাদের ধমকে ফাইজও ভরকে গিয়েছিল। তবে পরক্ষণের রাগও হলো পিহুকে ওভাবে ধমক দেওয়ার জন্য। এটাও বুঝলো পিহু স্বাদের বোন, এক কথায় কাজিন সিস্টার, একই বাড়িতে থাকে। এটা স্বাভাবিক বকশকা। তবে ফাইজ তো এখানে মাত্র 1 সপ্তাহ থাকবে, তারপর তারা সবাই কানাডা চলে যাবে। সেখানে ফাইজ নিজের ক্যারিয়ার তৈরি করবে, কিন্তু তার আগেই পিহুকে তার চাই। ফাইজের লালসা ভরা চোখ ঈশানও খেয়াল করলো, তবে কিছুই বলল না। এসব এসে অভ্যস্ত। নতুন মেয়ে দেখলে ফাইজ পাগল হয়ে যায়। আর সেখানে পিহু তো সুন্দরী বালিকা। ফাইজ কি ঠিক থাকবে? যদিও ফারজু নিজের ভাই ও স্বামীর সম্পর্কে সব জানে না, তবে এটুকু বিশ্বাস তার মনে প্রাণে তার স্বামী আর ভাই সব দিক দিয়েই বেস্ট। সবাই এক এক করে খাবার টেবিল থেকে উঠে গেল। ফাইজ টেবিলে বসে এখনও প্লেটে হাত ঘুরানো পিহুর দিকে হাসলো, তারপর ঈশানকে ইশারা করলো। ঈশান ফাইজের ইশারা পেয়ে ফারজুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে নিচে চলল
ফাইজের রুমের দিকে। রুমে ঢুকে ফাইজ ভিতর থেকে দরজার ছিটকানি লাগিয়ে লক করে দিল দরজা। আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ওষুধ খাইয়ে রুমে শুয়ে রেখে এসে পিহুর পাশে চেয়ারে বসলেন। সকাল থেকে হাসি হাসি থাকা মুখটা মলিন হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে পিহু ভয়ে শেষ। আতিয়া বেগম পিহুর ঘাড়ে হাত দিতেই পিহু লাফিয়ে উঠল, সহসা আতিয়া বেগমের দিকে তাকালো। আতিয়া বেগম পিহুকে হাত ধুয়ে উপরে যেতে বলেন। শাদির রুমে আপাতত না যেতে বলেন, পরে যদি ডাকে তখন তিনিও যাবেন সাথে। আতিয়া বেগমের কথায় পিহু কিছুটা ভরসা পেল, তবে মনের এক কোণে ভয় রয়েই গেল। পিহু বেসিন থেকে হাত ধুয়ে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। তারপর ধীরে ধীরে পা ফেলে শাদির রুমে পার করে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে পিছু ফিরতে পিহু ভূত দেখার মতো চমকে দরজার সাথে সেটে গেল। রক্তচক্ষু নিয়ে বুকে 2 হাত গুজে তার দিকে আসে শাদি। মাথার চুলগুলো এলোমেলো, মাথার শিরাগুলো ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে। পিহু শুকনো ঢোক গিলল। সে জানে তার কপালে দুঃখ আছে। অতি বিপদের সময় চোখের পানিও বেইমানি করে। পিহুর এখন খুব কাঁদতে ইচ্ছে করছে, তবে কাঁদতে গেলেও চোখ দিয়ে পানি আসছে না। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলো। শাদি বুকে হাত গুজে রেখে সরু চোখে পা থেকে মাথা পর্যন্ত পরক করল পিহুর। তারপর পিহুর ভীত মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমার দিকে তাকা, কিছু বলবো না। পিহু চোখ পিটপিট করে খুলল। সে এটা জানে শাদি এক কথার মানুষ, আর তার কথার দাম সে রাখে। পিহু চোখ পিটপিট করে খুলতেই শাদি বলে উঠল, আমি জানি আমার উপর তোর রাগ আছে বা ভয় কাজ করে। তার প্রধান কারণ আমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তোকে 1-2 চড় থাপ্পড় দেই। আর দিব না, জীবনেও না। কিন্তু আমার একটা শর্ত আছে। পিহু বেশ অবাক হলো। জন্মের পর আজ প্রথম হয়তো শাদিকে এত ঠান্ডা মেজাজে কথা বলতে দেখছে। তবে সে বুঝল ঝড়ের আগে পরিবেশ ঠান্ডা থাকে। পিহু মাথা নিচু করে বলল, কি শর্ত? অতি সামান্য শর্ত। প্রথমত একটা সেলফি তুলতে চাই, আর দ্বিতীয়ত তুই এই কাগজে সিগনেচার করবি। বলেই শাদি একটা কাগজ এগিয়ে দেয়। পিহু সেদিকে তাকায়, তবে বুঝতে পারে না কিসের কাগজ। তাই আবারও জিজ্ঞাসা করে ওঠে, এটা কিসের কাগজ আর কিসের সিগনেচার? এটা দলিল, আর এতে লেখা আমি বা তুই কেউ কারোর লাইফে কোনো সমস্যা করব না, আর আমি তোকে কখনো মারবো না। ও আচ্ছা, এখন বলো কি করবি, মার খাবি না সিগনেচার করবি? পিহু আর কিছু ভাবল না। মনে মনে বেশ খুশি হলো। এমন কিছুই চেয়েছে সে। শাদি তার জীবনে মাথা না ঘামাক, তাহলে সে নাবিলের সাথে ভালো থাকবে। তবে সেলফি তোলা না নিয়ে কেমন একটা লাগলো। তবুও শাদির হাতের ভয়ঙ্কর মার খাওয়ার হাত থেকে বাঁচতে প্রথমে দুজনে একটা সেলফি তুলল। সেলফি তোলা শেষে শাদি ক্যামেরার ভিডিও চালু করে দিল। পিহু কিছু না ভেবেই কাগজে স্বাক্ষর করে দিল। সিগনেচার করা শেষ হতেই শাদি ঠোঁটে শয়তানি হেসে নিজেও স্বাক্ষর করল। তারপর কাগজ আর মোবাইল পকেটে পুরে দাঁড়াতেই পিহু কপাল কুঁচকে বলে উঠল, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি হাসছেন কেন? পিহুর কথায় শাদি নিজের ঠোঁট চেপে রাখা হাসি লুকিয়ে ফেল নিমিষেই। গম্ভীর হয়ে গেল আবার। তারপর গম্ভীর কণ্ঠে বলল, চোখের ডাক্তার না আমি, হার্টের ডাক্তার নয়তো। তোর ভুল ভালো দেখা আমি ঠিক করে দিতাম স্টুপিড। শাদির কথা পিহুর সন্দেহ কাটল না। তবে এটা শিওর যে শাদি তাকে আর মারবে না, যেহেতু কাগজ কলমে চুক্তি করে নিয়েছে। তবে প্রশ্ন হলো, ছবি আর ভিডিও কেন করলো? প্রমাণ রাখার জন্য? আচ্ছা, প্রমাণ যদি রাখার হয় সেটা পিহু রাখবে, শাদি কেন রাখলো? পিহু আবারও কপাল কুঁচকে শাদির দিকে তাকালো। শাদিও তার দিকেই তাকিয়েছিল। পিহু তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। পিহু চোখ সরিয়ে নেয় সাথে সাথে। পিহু শাদির দিকে না তাকিয়ে বলে ওঠে, একটা প্রশ্ন করি আপনাকে? হয়ে গেছে মানে? একটা কথা জিজ্ঞেস করা হয়ে গেছে? আচ্ছা, 2টো প্রশ্ন করি আপনাকে। হয়ে গেছে। ধুর। পিহুর রাগ উঠল। সিরিয়াস সময়ে মানুষ এভাবে মজা নেয় নাকি? পিহুর রাগ দেখে শাদি মনে মনে হাসল। এতদিন মেয়েটাকে ভালো করে দেখেনি সে, তবে জ্বর থাকাকালীন 3 দিনে মেয়েটাকে খুব করে দেখেছে। পিহু রাগী কণ্ঠে শাদির দিকে তাকিয়ে বলে উঠল, রাগাবেন না। আমি রাগালাম কখন? আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি ছবি তুললেন কেন? কোন ছবি? সেলফি? শাদি বোধহয় বুঝছিল পিহু এই প্রশ্নটা করবে। উত্তরও তার কাছে প্রস্তুত ছিল, তবে কেন জানি বলতে ইচ্ছে হলো না। মেয়েটাকে আরও একটু রাগাতে ইচ্ছে হলো তার। যদিও এই আচরণ তার সঙ্গে যায় না, তবে তার মন তো মানতে নারাজ।
ছোট্ট পিহুর সাথে বাচ্চামি করতে ইচ্ছে হচ্ছে তারও, রাগাতে ইচ্ছে হচ্ছে বেশ। শাদি বুকে হাত গুজে গম্ভীর কণ্ঠে পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমি রুমে যাচ্ছি, 10 মিনিটের মাঝে আমার রুমে কফি নিয়ে আসবি। মানে? চোখের সাথে কানের ডাক্তারও দেখিয়ে নিব। সমস্যা নেই, কফি নিয়ে আয়। পিহুর রাগ উঠল বেশ, কথায় কথায় অপমান সহ্য করা যাচ্ছে না। পিহু রাগী কণ্ঠে বলে উঠল, পারবো না। কি বললি? শাদি বেশ রাগী কণ্ঠে কথাটা বলে ওঠে। না মানে মাত্রই তো দুপুরের খাবার খেলেন, আর এখন কফি খাবেন? খাওয়ার রুটিন হয়তো তোর কাছ থেকে শিখা লাগবে না। ঘড়ির টাইম ধরে 10 মিনিট, তার মধ্যে আমার রুমে কফি সহ তোকে চাই। আমাকে চাই মানে? শাদি প্রসঙ্গ বদলাতে কঠিন কণ্ঠে বলে ওঠে, এক চর দিব, স্টুপিড, যা বলেছি তাই কর। মাত্র কিন্তু চুক্তিতে সিগনেচার করেছি, আপনি আর আমাকে মারবেন না। শাদি আর নিজেরা কন্ট্রোল করতে পারল না, তবে প্রকাশও করল না। কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে রুষ্ট কণ্ঠে বলো, চুক্তিপত্রের সময় রাত 12টায় শুরু হবে, আর একটা কথা বলে ঠাটিয়ে তোর গাল লাল করে দেব। পেহু বুঝলো যে ঘটনাটা অন্যদিকে চলে যাচ্ছে। ফাও ফাও পাগল নেড়ে মার খাওয়ার দরকার নেই, ওর চেয়ে ভালো যা চেয়েছে শুনে অন্তত আমার রুম থেকে বের হোক, তারপর আমি রুমে ঢুকে রাত 12টার আগে আর বোম হলেও বের হব না। পিহুকে চুপ থাকতে দেখে শাদি আবার বলে উঠল, টাইম শুরু হয়ে গেছে, যাচ্ছি তো। আজব। পিহু মনে মনে শাদিকে উদ্ধার করে দিতে দিতে রুম থেকে বেরিয়ে গেল। রাগ হলো তার, সে বেশ ভালোই বুঝেছে শাদি ইচ্ছে করে রাগাচ্ছে তাকে। রাগাক না, রাত 12টার পর থেকে তারও দিন শুরু হবে, সেও নাবিলের সাথে ঘুরে ঘুরে তাকে রাগাবে। নিজের মনে একা একা বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। পিহুর চলে যাওয়ার দিকে তাকিয়ে দরজার চৌকাঠে হেলান দিয়ে বুকে হাত গুজে শাদি বিড়বিড় করে উঠল, বড্ড বোকা তুই সুইটহার্ট, আমার কথাগুলো কি সুন্দর বিশ্বাস করে নিলি? তবে শরীরে এই প্রথম কোনো মিথ্যা আশ্বাস দিলাম তোকে, তবে এই মিথ্যার জন্য যদি তোকে নিজের করে পাওয়া যায়, তবে আমি শাদি বারবার বলতে চাই। ফাইজ বিছানায় বসে পা দুলাচ্ছে আর দাঁত দিয়ে নখ কাটছে। ঈশানের সাথে কথা কাটাকাটি হচ্ছে তার। এক পর্যায়ে ঈশান বলেই ফেলল, তুই জানিস আমরা কিছুদিনের মধ্যে চলে যাব, তার আগে আমার সব সম্পত্তির ভাগ নিয়েই যাব। তো ভাই, তোমরা তোমাদের সম্পত্তি নাও না, আমার কি? তুই বোঝার চেষ্টা কর একটু। কি বুঝবো? আমরা যে কাজ করতে এসেছি সে কাজ হয়ে যাক, তারপর তোর কাজ তুই মিটাস। আমার ভালো লাগছে না। বিয়ে তো করবি না, তাহলে অপেক্ষা কর, আমার সব কিছু মিটে যাক, তারপর মনের সুখে একদিনের জন্য উপভোগ করিস, পরের দিন দেশ ছাড়ব। ফাইজ ঈশানের দিকে টেরা চোখে তাকিয়ে বলো, সত্যি বলছো? দিন সত্যি। কতদিন লাগবে? এই তো কালকেই বলবো। আর না মানতে চাইলে ফোর্স করব। বলেই ঈশান হাসল। ঈশানের সাথে ফাইজও হাসল। ফাইজ জানে ঈশানের মাথা সকল ধরনের খস্প বুদ্ধি ভরা। ঈশানরা দুবাইতে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে তার সকল সম্পত্তির ভাগ নিয়ে যাবে। এর চুন পরিমাণ ছেড়ে দেওয়ার মন মানসিকতা তার নেই। ফাইজের বিয়ে ঠিক হয়েছে দুবাইয়ের একটা মেয়ের সাথে, সেখানে স্থানীয়, সেজন্য তারা এবার সেখানেই থাকবে। তবে আজ পিহুকে দেখে ফাইজ এক ছোট্ট আবদার করে বসেছে, তবে এখন তা পূরণ করা অসম্ভব, কারণ এখন পিহুর কোনো ক্ষতি হলে তাদের সবাইকে জেলেও যেতে হবে। ওর চেয়ে ভালো যাওয়ার আগে ফাইজের ইচ্ছেটা পূরণ করবে, আর যদি পারে নিজেও। তাদের এই নোংরা মন মানসিকতা চার দেয়ালের ভিতরেই আবদ্ধ থাকলো, বাইরের একটা মানুষও জানতে পারল না। একটা নিষ্পাপ ফুলকে নষ্ট করার কত নির্মম খারাপ কথা ভেবেছে। নিজের আপন বোনের মতো মেয়েটাকে নোংরা নজরে দেখছে। বাইরের পিচ্ছি পিহু খুনাক্ষরেও বুঝতে পারল না ঘরের ভেতরে দুজনের জঘন্য ইচ্ছার কথা। পিহু কফি শাদির হাতে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, রীতিমতো ভয়ে কাঁপছে সে। যেই ভয়টা করেছিল সেটাই হলো। শাদি কফির কাপটা বেডসাইড টেবিলের উপর রেখে ঝাঁঝালো গলায় বলে উঠল, তোর মন সবসময় কই থাকে? কমন সেন্স আছে তোর মাঝে? পিহু মাথা নিচু করে রইল। তার বলার মতো কিছুই নেই, বলার ভাষাও নেই। পিহুকে চুপ থাকতে দেখে শাদি আবারও বলে ওঠে, তোরে কতবার বলেছি অচেনা বাইরের মানুষের সামনে মুখ ঢেকে রাখবি, আর তুই কি করলি? পুরো চুল খুলে দেখিয়ে বেড়াচ্ছিস। ভুল করে পড়ে গিয়েছিল, পিহু মিনমিনিয়ে বলে ওঠে। পিহুর এই ছোট্ট কথা এতক্ষণ রাগ কন্ট্রোল করে থাকা শাদি নিমিষে প্রচণ্ড রেগে গিয়ে পিহুর গাল চেপে ধরে। পিহু ব্যথায় আর্তনাদ করে ওঠে, চোখ দিয়ে পানি চলে আসে। পিহুর মনে হচ্ছে তার গালের চামড়া ছিঁড়ে শাদির হাতের ভেতরে ঢুকে যাবে। শাদি তেজি গলায় বলে উঠল, ভুল করে পড়ে গেল তো তুলিসনি কেন? মানুষকে দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে, নাকি ওরে তোর পছন্দ হয়েছে? কোনটা?
পিহু সাদির হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। খুব যন্ত্রণা করছে তার মুখে। সাদি এক পলক সেদিকে তাকিয়ে ছেড়ে দেয় পিহুকে। সাথে সাথে পিহুও দ্বিগুণ তেজে বলে ওঠে, তো আপনার কি? আমার যা ইচ্ছে তাই আমি করব। ইচ্ছে হলে শরীর দেখিয়ে বেরাবো। আপনি বলার কে? এবার সাদের বেশ রাগ হলো। মুখে মুখে তর্ক তার কোনো কালেই পছন্দ না। তার উপর একে তো সে খেয়াল করেছে ছেলেটার খারাপ দৃষ্টি। ইচ্ছে করে পিহুর হাত ছোঁয়ার জন্য পানির গ্লাস চাওয়া, খেতে খেতে পিহুর গলার দিকে বারবার তাকানো। ফাইজের প্রত্যেকটা পদক্ষেপ পিহুর প্রতি সাদি খেয়াল করেছে। আর এই মেয়ে বলে কিনা দেখিয়ে বেড়াবে, আর তার কি? সাদি রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে পিহুর গালে চর বসিয়ে দেয়। এত জোরে লাগে যে পিহু ছিটকে মাটিতে পড়ে যায়। সাদি রাগে হাঁটু মুঠে বসে পিহুর মুখ উঁচু করে ধরে বলে ওঠে, খুব বেশি বেড়েছিস তুই। খুব জানতে ইচ্ছে করছে আমি বলার কে, তাই না? আমি তোর। বন্ধুরা, আজকের পর্বটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।